আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। যার যার অবস্থান থেকে নতুন করে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বান জানান তিনি। এর আগে গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনে যান তারেক রহমান। সেখানে তাকে দেখতে ভিড় জমান দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও। শামীম চৌধুরীকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সর্দার রাজীব। স্বদেশ প্রত্যাবর্তনের 4 দিন পর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার খবরে জনসমুদ্রে পরিণত হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সেখানে তাকে স্বাগত জানান দলটির জ্যেষ্ঠ নেতারা। হাত নাড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। প্রায় 17 বছর পর নয়াপল্টনে আসলেন তারেক রহমান। দলের কাণ্ডারিকে দেখেই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেই সাধারণ মানুষের চলাচলের অসুবিধার বিষয়টি উপলব্ধি করে নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেন তিনি। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। এ সময় নতুন করে দেশকে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার যতটুকু। সন্ধ্যার পর কার্যালয় থেকে বেরিয়ে যান তারেক রহমান। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 18 বছর পর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে এসে তিনি উপস্থিত হন। জনগণের পক্ষে থেকে যিনি লড়াই করেন তার প্রতি জনগণের শুভেচ্ছা এত বিপুল পরিমাণে, এটা হচ্ছে সেই বার্তা দেয় যে যদি কোনো নেতা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কাছ থেকে যদি বিচ্যুত না হন, জনগণ তাকে এইভাবেই ভালোবাসায় সিক্ত করে। তারেক রহমানের আগমনে আসার আলো জেগেছে দলটির নেতাকর্মীদের মাঝেও। দলের কাণ্ডারির মাধ্যমে বিএনপির কার্যক্রম আরও বেগবান হবে, এমনটাই প্রত্যাশা তাদের। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় 300 আসনের বিপরীতে 3000-এর বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। সকাল থেকে প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিবন্ধন স্থগিত থাকায় অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন খান আলামিন। সোমবার বিকেল 5টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দেন। ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী জানান, মনোনয়ন জমায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। এ ধারা অব্যাহত থাকলে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে প্রত্যেকটা আসনের জন্য আমরা 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া আছে এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির যারা আছেন, একজন যুগ্ম জেলা জজের নেতৃত্বে ইনকোয়ারি কমিটি আছে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, তারাও মাঠে কাজ করছেন। আমরা যদি এমন কিছু পাই অবশ্যই তাদের, এবং যদি আমাদের কনফিউশন থাকে আমরা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে সেটা রেফার করতে পারব। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 17 আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফরম জমা দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। গণতন্ত্রের পথ উত্তরণের জন্য আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন তিনি। দেশে গণতন্ত্রকে ফিরে আনার জন্য, দেশে একটি স্থিতিশীল পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরে পাওয়ার জন্য, দেশকে উন্নয়নের ধারে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা 17 ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। ঢাকা 14 আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আরমান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক সহ হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচনের কালো টাকা, প্রশাসনিক ম্যানিপুলেশন এবং নানা ধরনের সন্ত্রাস, এটা এখনো পর্যন্ত তার কিছু ঝুঁকি আছে। আমি আশা করতে চাই নির্বাচন কমিশন, সরকার মিলে তারা কালো টাকা মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং তারা একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সবাইকে আহ্বান জানাচ্ছি, সময় এসছে আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে জুলাই সনদের অক্ষর
আক্ষরিক বাস্তবায়নের সংগ্রাম। 12 তারিখের নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, আমি মনে করি কোনো অপশক্তি সেই স্রোতের কাছে পাত্তা পাবে না। একটি সুন্দর নিরাপদ বাসযোগ্য ঢাকা 4 করার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। আর সারা দেশের 300 আসনে ভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। এছাড়া ইসির নিবন্ধিত 53টি দলই ভোটে অংশ নিতে পারবে। খান আলামিন, RTV, ঢাকা। ত্রয়োদশ নির্বাচনকে সামনে সারাদিনে রাজধানীর বিভাগীয় কমিশনের কার্যালয়ে 174টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। সোমবার রাতে কার্যালয়ের নিচে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি। ঢাকা 4-এ 8টি এবং 5-এ 16টি, ঢাকা 6-এ 7টি, ঢাকা 7-এ 15টি, ঢাকা 8-এ 12টি, ঢাকা 9-এ 14টি, ঢাকা 10-এ 13টি, ঢাকা 11-তে 11টি, ঢাকা 12-তে 18টি, ঢাকা 14-তে 13টি, ঢাকা 16-তে 13টি, ঢাকা 17-তে 17টি, ঢাকা 18-তে 18টি সহ মোট 174টি মনোনয়নপত্র জমার কথা জানান তিনি। এ সময় জমাদানের সময় শেষ হওয়ায় 10 থেকে 12 জন প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি বলে আক্ষেপ করেছেন। আমরা প্রাথমিকভাবে একটা স্ক্রিনিং করে নেওয়ার চেষ্টা করেছি যে যদি কোনো মেজর কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদের ইনিশিয়াল স্ক্রিনিংয়ে, তখন আমরা বলে দিয়েছি এটা ত্রুটি আছে, আমরা ঠিক করে দেয়। 3 তারিখে আমরা বাছাইয়ের জন্য দিয়েছি, তারপরে বাছাই হওয়ার পরে আমরা বৈধ মনোনয়নপত্র কতটি হবে সেটি আমরা বলব। এদিকে ফেনী 1 আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বগুড়া 6 আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। ঠাকুরগাঁও 1 আসনের জন্য জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার ফিরে পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। বগুড়া 7 আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এই আসনতে তিনি অতীতে বহুবার নির্বাচন করেছেন, এখানে বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। আজকে তিনি সেখানে নির্বাচন করবেন। বগুড়া 6 আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের সমস্যা, সেই সমস্যার আমরা সমাধান করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসনে সহকারী রিটার্নিং কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আগামী নির্বাচনের দিনটির জন্য অপেক্ষা করে আছে। দিনাজপুর 6 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন জমা দেন তার সহধর্মিণী ডাক্তার শরীফা করিম স্বর্ণা। ভোলা 3 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। অতীতের কালো অধ্যায় ভুলে গিয়ে বাংলাদেশে এক নতুন দিগন্তের সূচনা হবে। চট্টগ্রাম 11 আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে। কেরানীগঞ্জ ঢাকা 2 আসনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান মনোনয়নপত্র জমা দেন। বরিশাল 5 আসনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মানুষ ভোট দিতে পারবে, যারা 16 বছর ভোট দিতে পারেনি। ইনশাআল্লাহ দেশে প্রকৃত গণতন্ত্র আসলে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ হারুন মনোনয়নপত্র দাখিল করেন। হবিগঞ্জ 3 আসনে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক GK গৌস এবং ডক্টর রেজা কিবরিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন হবিগঞ্জ 1 আসনে।
ফরিদপুর 2 আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং ফরিদপুর 4 আসনের মনোনয়নপত্র দাখিল করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। সিলেট 1 আসনে দলের চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদির, সিলেট 2 আসনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, সিলেট 3 আসনে আরেক উপদেষ্টা এম এ মালিক এবং সিলেট 4 আসনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। দীর্ঘদিন পরে মানুষ একটা ভোট দিতে পারবে, এটাই মানুষের প্রত্যাশা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন কুষ্টিয়া 2 আসনের জন্য। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী এবং গণতন্ত্রমুখী। নেত্রকোনা 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমার একটাই লক্ষ্য আখেরাত, দ্বিতীয় লক্ষ্য হচ্ছে উন্নয়ন এলাকার জনবাসীর জন্য। ঝিনাইদহ 1 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথম অঙ্গীকার বাংলাদেশের সুশাসন নিশ্চিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মনোনয়নপত্র জমা দিয়েছেন পটুয়াখালী 3 আসনে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান মামুন। খুলনা 5 আসনে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। প্রধান উপদেষ্টা যেভাবে আশাবাদ ব্যক্ত করছেন ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে, সেই পরিবেশটা করার দায়িত্ব আপনার এবং ইলেকশন কমিশনের। রংপুর 2 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আশা করি আগামী নির্বাচন অত্যন্ত অবাধ এবং সুষ্ঠু হবে। কুমিল্লা 4 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদের জাতীয় প্রত্যাশা সেটা হচ্ছে ইনসাফ নিশ্চিত করা। এছাড়া পঞ্চগড় 1 আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মনোনয়নপত্র দাখিল করেন। আমরা সমমনা 11 জন ঐক্যবদ্ধ হয়েছি। আবরার মাহি, RTV। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। সকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেয়। ফলে বগুড়া 2 আসন থেকে তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। এর আগে গত বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেন মান্না। সেদিন হাইকোর্ট সবকিছু শুনে তার রিট খারিজ করে দেয়। পরবর্তীতে চেম্বার আদালতে আপিল করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের কাছে সিআইবি সংক্রান্ত ঋণখেলাপি হিসাবে না দেখানোর জন্য যেসব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণখেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন। আসিফ মাহমুদ দলের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তাকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিনি। আসিফ মাহমুদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হওয়ার প্রত্যাশা করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন আরেক সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম। তবে এনসিপিতে যুক্ত না হওয়ার বিষয়েও রোববার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন। সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন এবং এ কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখারও তাগিদ দেন তিনি। সকালে বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। শাকিবুর রহমানের রিপোর্ট।
কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৭২ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে মাদক পাচার ও চোরাকারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে অত্যন্ত কৌশলী এবং যোগ্যতার পরিচয় দিতে হবে। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগে আরও বেশি কৌশলী হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে, তবে তা ধরা পড়ছে। ২-৪টা যে অস্ত্র ঢুকতেছে না তা না, এবং ঢুকছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। আগামী নির্বাচনে ৩৫,০০০ বিজিবি সদস্য মাঠে থাকবে। সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান বিজিবি মহাপরিচালক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। এছাড়াও বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনকাল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২ দশক পর প্রথমবারের মতো অধিকার আদায়ের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এতে বেশ উচ্ছ্বসিত তারা। এবারে নির্বাচনে কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পদে মোট ১৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ক্যাম্পাস। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশনও। জানিয়েছে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি মিলিয়ে মোট ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ১৯৮৭ সালে তৎকালীন জগন্নাথ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার ভোরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রেল ওভারব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় ১.৫ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, কুমিল্লা থেকে ভাঙাগামী একটি ট্রাকের চালক ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে চালকসহ ট্রাকে থাকা ৯ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা উঠল নারী ফুটবল লিগের। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন আসরের উদ্বোধন হয়। ফিফার লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্পন্সরে ১.৫ বছর পর মাঠে গড়ালো নারী লীগ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ আর্মি। ২টি গোলই করেছেন তনিমা বিশ্বাস। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। কনকনে শীত আর ঘন কুয়াশার আবরণ ভেদ করে কমলাপুরে উৎসবের আমেজ। ১.৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠল নারী ফুটবল লিগের। অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ১১ দলের মাসব্যাপী লড়াইকে ঘিরে প্রচারণার অভাব, দলবদলের পরদিনই শুরু লিগ। এমনকি টুর্নামেন্টের আগে অনুশীলনেরও সময় পায়নি ফুটবলাররা। ধোঁয়াশা ছিল স্পন্সর নিয়েও। যদিও উদ্বোধনের পর বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করেছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। ফিফার একটা গ্লোবাল প্রোগ্রাম আছে, ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাদের অন্যতম একটি প্রোগ্রাম আছে লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে তারা লিগগুলিকে স্পন্সর করে, অর্থাৎ লিগ চালাবার জন্য সর্বাধিক যে খরচপাতি সেটার একটি অংশ তারা দেয়।
এবং সেটা সাধারণত 1 থেকে 2 বছরের জন্য করে। আমাদের দুটো সিজনের লিগের স্পন্সরশিপ ফিফা লিগ ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে হচ্ছে এবং এটা ফিফার অনুদান নয়, বিকজ অনুদান নাই বলে ওদের একটা লোগো আছে, যে লোগো আমাদের গাইডলাইন দিয়ে দেওয়া আছে লোগোগুলি কীভাবে ইউজ করবো। এদিকে মাত্র 33 দিনের মধ্যেই লিগের মোট 55টি ম্যাচ আয়োজিত হবে। একই মাঠে প্রতিদিন ম্যাচ হওয়ার কথা 5টি করে, তাতে ফুটবলারদের স্বাস্থ্য ঝুঁকিও উকি দিচ্ছে। কেন এমন সিদ্ধান্ত, বিষয়টিও জানিয়েছেন বাফুফের নারী উইং প্রধান। 1 মাসে কোনো লিগ হয় না, লিগ হতে হয় অনেক লম্বা সময় ধরে। অ্যাকচুয়ালি আমাদের নারী ফুটবল দল ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ 15 তারিখের পরে ওরা অস্ট্রেলিয়া চলে যাবে, ওখানে গিয়ে আরও ম্যাচ খেলবে। তো সেই কারণে আমাদের হাতে সময় নেই, তো সেই কারণেই 1 মাসের ভিতরে করা, আর কোনো কারণ নেই। মাসব্যাপী লিগের চ্যাম্পিয়ন দল পাবে 4 লক্ষ টাকা, রানার্স আপ দলের প্রাইজ মানি 2.5 লক্ষ, বাকিরাও পর্যায়ক্রমে পাবে প্রাইজ মানি, যেখানে 11তম দলের জন্য বরাদ্দ 1 লক্ষ টাকা। রাফি আমিন, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।